সালামু আলাইকুম। ডিসি সার্কিট বা চলতড়িতের ধারাবাহিক ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে আমরা একটা সার্কিট বা একটা বর্তনী থেকে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে বিভিন্ন শাখার কারেন্টের মানগুলো বের করে আনতে পারি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে আমরা ওহমস লর মাধ্যমে কোন একটা সার্কিট থেকে আমরা মেইন কারেন্ট এবং শাখা কারেন্টের মানগুলো বের করে আনতে পারি। সেইখানে আমরা একটা কথা বলেছিলাম যে কারেন্ট ডিভাইডার রুলের সাহায্যে আমরা মেইন কারেন্টের মানটা বের করতে পারি না, বাট কারেন্ট ডিভাইডার রুলের সাহায্যে আমরা শাখা কারেন্টের মানগুলো বের করতে পারি। তাহলে আমাদেরকে যদি কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে হয় তাহলে ওহমস লর মাধ্যমে আগে আমাদের মেইন কারেন্টের মানটা বের করে আনতে হবে, দেন আমরা বিভিন্ন শাখায় এই কারেন্ট ডিভাইডার রুলটা অ্যাপ্লাই করতে পারবো। সো আমরা যেহেতু কারেন্ট ডিভাইডার রুলের সাহায্যে আমাদের শাখা কারেন্টের মানগুলো বের করতে চাচ্ছি, তাহলে আমাদের কারেন্ট ডিভাইডার রুল সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। তাহলে আমরা আগে দেখি কারেন্ট ডিভাইডার রুলটা অ্যাকচুয়ালি কি। আমরা এই কারেন্ট ডিভাইডার রুলটা যদি আমি না বুঝতে পারি তাহলে সার্কিটে আমি এটাকে প্রয়োগ করতে পারবো না। তাহলে আমরা বলছি কারেন্ট ডিভাইডার রুলটা কি, আমরা বলছি কারেন্ট ডিভাইডার রুল হচ্ছে আগত কারেন্ট। তাহলে এই আগত কারেন্টটা কি এইটা আমাকে আগে বুঝতে হবে। দেন বিপরীত শাখাগুলোর তুল্য রোধ আমাকে বুঝতে হবে যে বিপরীত শাখাগুলো অ্যাকচুয়ালি কি। ডিভাইডার হচ্ছে নিজস্ব শাখার রোধ প্লাস বিপরীত শাখাগুলোর তুল্য রোধের যোগফল। তাহলে এইখানে থেকে আমার তিনটা জিনিস বুঝতে হবে। একটাকে বুঝতে হবে যে আগত কারেন্টটা অ্যাকচুয়ালি আমার কি, দুই নম্বর বিপরীত শাখা কোনগুলো, থার্ড বুঝতে হবে যে নিজস্ব শাখা কোনটা। এই তিনটা জিনিস যদি আমি বুঝতে পারি তাহলে আমি আমার সার্কিটের যখন শাখা কারেন্টগুলো বের করব তখন আমি খুব সহজে কারেন্ট ডিভাইডার রুলটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা আগে দেখি যে আগত কারেন্টটা অ্যাকচুয়ালি আমি কোনটাকে নিব, কারণ আমরা সার্কিট যখন ম্যাথমেটিক্স সলভ করতে যাব তখন দেখব এক এক সময় এক এক কারেন্টটাকে আমরা আগত কারেন্ট হিসেবে নিচ্ছি। দেখো আমাদের একটা সার্কিট মনে করে এরকম আছে, মনে করো আমার একটা সার্কিট এইরকম আছে, ঠিক আছে। ধরলাম এটা হচ্ছে আমার ভোল্টেজ সোর্স, একটা মান দেওয়া আছে যে কোনো, ধরলাম এটা রেজিস্ট্যান্সের মান R1, এটা ধরলাম R2, এটা হচ্ছে R3, এটা ধরলাম R4, এটা আমরা ধরলাম। মনে করলাম আমরা এইগুলা সিরিজ প্যারালাল করে এইটা প্যারালাল এর সাথে এটা প্যারালাল এর সাথে প্যারালাল এই সবগুলা প্যারালাল করে তুল্য রোধ আমরা বের করেছি এবং ভোল্টেজকে এই তুল্য রোধ দ্বারা ভাগ করে আমরা কারেন্টের মানটা বের করেছি ওহমস লর মাধ্যমে, ঠিক আছে। ধরলাম এখানে 10 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, অর্থাৎ আমরা কি ওহমস লর মাধ্যমে এই টোটাল কারেন্টের মানটা বের করলাম। এখন আমরা কি এই যে শাখা কারেন্টগুলো বা ভাগ হওয়া কারেন্টগুলো আছে সেগুলো কারেন্ট ডিভাইডার রুলের সাহায্যে বের করব। আচ্ছা, আমরা প্রথমে দেখব যে আগত কারেন্টটা অ্যাকচুয়ালি কোনটা। দেখো তো, যখন আমি এই টোটাল সার্কিটটার মধ্যে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব, কোনটুকুর মধ্যে, এইখান থেকে শুরু করে এইটুকুর মধ্যে, এইটুকুর মধ্যে কারেন্টটা কি হয়ে গেছে, আমার ভাগ হয়ে গেছে। দেখো তো, আমার এইখান থেকে এই পর্যন্ত আমার 10 এম্পিয়ার কারেন্টই ফ্লো হচ্ছে, কারণ আমার কারেন্টটা ভাগ হওয়ার আর কোনো রাস্তা নেই। এই পর্যন্ত 10 এম্পিয়ার কারেন্ট আসছে। এই 10 এম্পিয়ার কারেন্ট আসার পরে দেখো তো এই ভাগে একটা ভাগ হবে, এই পাশে একটা যাবে, এই পাশে একটা যাবে। তাহলে এই 10 এম্পিয়ার কারেন্ট আমার অ্যাকচুয়ালি কয় ভাগে ভাগ হচ্ছে, 3 ভাগে। এখানে কিছু যাবে, এই দিক দিয়ে কিছু যাবে, এদিক দিয়ে কিছু গিয়ে, এই দিক দিয়ে এদিক দিয়ে গিয়ে এইখানে চলে আসবে। তাহলে আমরা বলছি আগত কারেন্ট কি। তাহলে আমরা যখন এই টোটাল সার্কিটটাকে বিবেচনা করব, এইটা 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 টোটালটা, তাহলে টোটালটাতে আমার কত 10 এম্পিয়ার কারেন্ট আসছে। তাহলে এই টোটাল সার্কিটের জন্য 10 এম্পিয়ার হচ্ছে আমার আগত কারেন্ট। বুঝাচ্ছে, কারণ এই 10 এম্পিয়ার কারেন্ট আসে এই টোটাল তিনটা ভাগে ভাগ হচ্ছে, তাহলে এই তিনজনের জন্য 10 এম্পিয়ার হচ্ছে আমার আগত কারেন্ট। আচ্ছা, আমি একটু সহজভাবে উদাহরণ দিয়ে বলি। মনে করো তোমার বাবার সন্তান হচ্ছে তোমরা তিনজন, তোমার 2 ভাই এবং তুমি। তাহলে তোমার বাবার যে সম্পদটা সেটা তোমাদের তিনজনের মধ্যে ডিস্ট্রিবিউশন হবে। তাহলে এই যে তোমাদের তিনজনের মধ্যে এসে তোমার বাবার সম্পদটা ডিস্ট্রিবিউশন হচ্ছে, এই জন্য তোমার বাবার সম্পদটা এইখানে আগত কারেন্ট তোমাদের তিনজনের জন্য।
আশা করি বোঝা গেছে। তাহলে যেহেতু এই কারেন্টটা সেই তিনটা পার্টে ভাগ হচ্ছে, তাহলে এই টোটাল তিনজনের জন্য এই 10 এম্পিয়ারটা হচ্ছে আগত কারেন্ট। আশা করি এইটুকু বোঝা গেছে। এখন দেখো, আমি যদি এইটুকু অংশ ধরি, মনে করো এই 10 এম্পিয়ার কারেন্টের মধ্যে এইখানে যাচ্ছে মনে করো 4 এম্পিয়ার, অর্থাৎ তোমরা তিন ভাই বোন সাপোজ ধরলাম, এইখানে যাচ্ছে 4 এম্পিয়ার। তাহলে আমাকে বলো এইখানে আসলো আমার 10 এম্পিয়ার, তার মধ্যে এই দিক দিয়ে যাচ্ছে 4 এম্পিয়ার গিয়ে এখানে চলে যাচ্ছে, তাহলে এইখানে কত যাবে? অবশিষ্ট বাকিটা এই দিক দিয়ে যাবে। তাহলে এই দিক দিয়ে যাবে হয়তো ধরলাম এখানে যদি 4 যায়, তাহলে 10 থেকে 4 বাদ দিলে এখানে যাবে 6 এম্পিয়ার। বুঝা যাচ্ছে আমার কথা? তাহলে এইখানে যদি 6 এম্পিয়ার যায়, তাহলে দেখো আমি যদি এইটুকু শাখাকে এবার বিবেচনা করি, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটুকু শাখাকে বিবেচনা করি, তাহলে এই দুইজনকে বিবেচনা করছি। এখন দেখো তো, এই 6 এম্পিয়ার কারেন্ট এসে কি এই দুই ভাগে ভাগ হবে, এই একটা ভাগে যাবে এবং এই একটা ভাগে যাবে। তাহলে আমাকে বলো এইটুকু সার্কিটের এই অংশটুকুর জন্য, আগত কারেন্ট কি এবার 10 এম্পিয়ার হবে? জি না, এই সার্কিটের এইটুকু অংশের জন্য এবার আগত কারেন্ট হবে 6 এম্পিয়ার। কেন? কারণ এই 6 এম্পিয়ার এসে এই দুইটা ভাগে ভাগ হচ্ছে, 4 এম্পিয়ার তো আগে এই দিক দিয়ে চলে গেছে, তার হিসাব বাদ। তাহলে সার্কিটের এইটুকু অংশের জন্য আগত কারেন্ট হবে 6 এম্পিয়ার। বুঝা যাচ্ছে আমার কথা? তাহলে সার্কিটের এইটুকু অংশে আসে 6 এম্পিয়ার কারেন্টটা ডিস্ট্রিবিউট হবে, তাহলে সার্কিটের এইটুকু অংশের জন্য 6 এম্পিয়ার হচ্ছে আগত কারেন্ট। আচ্ছা, আবার ধরলাম যে এই জায়গায় 6 এম্পিয়ারের মধ্যে এখানে আমার 2 এম্পিয়ার কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে, অর্থাৎ R2 রোধের মধ্যে দিয়ে আমার 2 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে আমাকে বলো তো 6 এম্পিয়ার এখানে এসে 2 এম্পিয়ার যদি এই দিক দিয়ে চলে যায়, তাহলে বাকি 4 এম্পিয়ার কোথায় যাবে? এই জায়গায় যাবে। তাহলে দেখো এই 4 এম্পিয়ার গিয়ে এই দুইটা ভাগে ডিস্ট্রিবিউট হবে, এইখানে গিয়ে এইভাবে কিছু যাবে, এই পাশে কিছু যাবে। তাহলে আমাকে বলো সার্কিটের এইটুকু অংশের জন্য, অর্থাৎ এই দুইজনের জন্য এবার আগত কারেন্ট কত হবে? 4 এম্পিয়ার। তাহলে আমরা এখান থেকে এইটুকু দেখতেছি যে সার্কিটের বিভিন্ন পার্টে আগত কারেন্টের মানটা বিভিন্ন হচ্ছে। যখন টোটাল এইখান থেকে সোর্স থেকে আমি টোটাল সার্কিটটাকে বিবেচনা করছি, তখন আগত কারেন্ট হচ্ছে টোটাল কারেন্ট, অর্থাৎ 10 এম্পিয়ারই হচ্ছে আমার আগত কারেন্ট। যখন আমি একটা রেজিস্ট্যান্সের কারেন্টটা বাদ দিচ্ছি, মানে সেবার তারপর বাকি যেটা ধরতেছি, তখন 6 এম্পিয়ার হচ্ছে এই টোটালটার জন্য আগত কারেন্ট। যখন এইটুকু কারেন্টটা বাদ দিচ্ছি, এরপর আসছে 4 এম্পিয়ার। 4 এম্পিয়ার সেই দুইটা ভাগে ভাগ হচ্ছে, এই জন্য 4 এম্পিয়ার হচ্ছে এদের দুইজনের জন্য আগত কারেন্ট। আশা করি আগত কারেন্টটা আমরা এখান থেকে বুঝতে পারবো। ঠিক আছে, আমরা যখন ম্যাথমেটিক্সে অ্যাপ্লাই করব তখন আরো একটু ক্লিয়ার হবো। এখন আমাকে বলো এখান থেকে তোমরা আগত কারেন্টের টা কি অ্যাকচুয়ালি বুঝতে পারছো কিনা? যে অনেক সময় সবাই বলে যে 10 এম্পিয়ারে সবার জন্য সবসময় আগত কারেন্ট থাকবে না, বা 6 এম্পিয়ারই সবসময় আগত কারেন্ট থাকবে না, বা 4 এম্পিয়ার যেখানে আরো কিছু লোড থাকতো, তাহলে এইখানে বাদ দিয়ে যেই কারেন্টটা আসলো এই বাকি সার্কিটের অংশটুকুর জন্য ওইটুকু হইতো তখন আগত কারেন্ট। ঠিক আছে, তাহলে আগত কারেন্ট এবার আমরা বুঝলাম। এবার আমরা বলবো বিপরীত শাখাটা অ্যাকচুয়ালি কি। বিপরীত শাখাটা কি? মনে করো তোমার বাবার সম্পত্তি তোমাদের 3 ভাই বোনের মধ্যে ভাগ হবে, তাহলে এই যে সম্পদটা আসে তিনজনের মধ্যে ভাগ হচ্ছে, তুমি, তোমার ভাই, তোমার বোনের মধ্যে, এই তোমরা তিনজন হচ্ছ একজন আরেকজনের বিপরীত। তাহলে আমাকে এখন বলো তো, এই 10 এম্পিয়ার কারেন্টটা টোটাল এই তিনটা ভাগে ভাগ হয়েছে না? এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগে। তাহলে এই যেহেতু এই টোটাল কারেন্টটা আসে এই প্রথম অবস্থায়, যখন আমি টোটাল কারেন্টটাকে বিবেচনা করব, টোটাল কারেন্টটা এসে এই তিনটা ভাগে ভাগ হয়েছে। ঠিক আছে, তাহলে এই টোটাল কারেন্টটার জন্য এই তিনজনে একজন আরেকজনের বিপরীত। তাহলে আমাকে বলো তো এই 10 এম্পিয়ারের জন্য এইটা, এইটা এবং এই শাখাটা, এই তিনটা শাখা তিনজনের বিপরীত। বুঝা যাচ্ছে? বিপরীত শাখা। আবার দেখো, যখন এইখানে 4 এম্পিয়ার বাদ দিয়ে দিলাম, আমি এখন 6 এম্পিয়ার, তাহলে 6 এম্পিয়ার গিয়ে কোথায় ভাগ হচ্ছে? এইটুকুর মধ্যে ভাগ হচ্ছে। তাহলে 6 এম্পিয়ার যদি এইটুকুর মধ্যে ভাগ হয়, তাহলে 6 এম্পিয়ারের জন্য এই শাখা এবং এই শাখা একজন আরেকজনের বিপরীত, তখন কিন্তু R1 শাখাটা আসতেছে না, কারণ আমার এই 6 এম্পিয়ারে গিয়ে দুইজনের মধ্যে ভাগ হচ্ছে। অর্থাৎ মোট সম্পত্তিটা বা আগত কারেন্টটা যেই দুইজনের মধ্যে বা তিনজনের মধ্যে ভাগ হবে, তারা একজন আরেকজনের বিপরীত। তাহলে এইবার আগত কারেন্ট 6 এম্পিয়ার ভাগ হচ্ছে কি R3, R4, R2, R3 এবং R4 এর মধ্যে। তাহলে এই 6 এম্পিয়ারের জন্য এই R2 এবং এরা একজন আরেকজনের বিপরীত। এবার দেখো 4 এম্পিয়ারের জন্য কারা কার বিপরীত? 4 এম্পিয়ার জন্য এইখানে দুইজন ভাগ হচ্ছে, 4 এম্পিয়ারের জন্য
R3 এবং R4 একজন আরেকজনের বিপরীত। তাহলে আমরা দেখছি বিভিন্ন কারেন্টের জন্য বিভিন্ন আগত কারেন্ট পাচ্ছি, আবার বিভিন্ন কারেন্টের জন্য বিভিন্ন বিপরীত শাখা পাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো নিজস্ব শাখা কি, নিজস্ব শাখাটা কি? নিজস্ব শাখাটা হচ্ছে যখন আমি R1 রোধকে R1 রোধের মধ্যে দিয়ে কারেন্ট বের করব, অর্থাৎ এইখানে রোধের মধ্যে কারেন্ট বের করব R1 রোধের মধ্যে, তখন এই বাকি রোধগুলো হবে এর বিপরীত। যেমন ধরো মনে করো তোমরা 3 ভাই বোন, মানে তোমার সম্পদ যখন তুমি ভাগ করবা, মানে তোমার সম্পদ কতটুকু সম্পদ তুমি পাচ্ছ সেটাকে তোমাকে স্থির রেখে বাকি তোমার 2 ভাই বোন হচ্ছে তোমার বিপরীত। তাহলে নিজস্ব শাখা বলতে কি, যখন তুমি তোমার সম্পদটা বের করবা তুমি হচ্ছে নিজস্ব শাখা, আর বাকি ধরা হচ্ছে বিপরীত শাখা। যখন তোমার কোন এক ভাইয়ের সম্পদ বের করবা সেই ভাই হচ্ছে স্থির শাখা বা নিজস্ব শাখা, বাকি তুমি এবং তোমার আরেক ভাই হচ্ছে বিপরীত শাখা। বুঝা যাচ্ছে? তাহলে যখন আমি R1 এর মানটা বের করব, তাহলে R1টা হচ্ছে নিজস্ব শাখার রোধ, আর বাকি যতগুলো শাখার মধ্যে এই 10 এম্পিয়ারটা ভাগ হচ্ছে তারা হচ্ছে বিপরীত শাখার রোধ। তাহলে আমরা কিভাবে সার্কিটে অ্যাপ্লাই করব? মনে করো আমার এরকম একটা সার্কিট আছে, এটা ভোল্টেজ ধরলাম, এখানে আমরা কারেন্ট মনে করলাম 10 এম্পিয়ার যাচ্ছে, এটা ধরলাম R1, এটা ধরলাম R2। তাহলে আমাকে বলতো এইখানে এই জায়গায় আমার বিপরীত কয়জন? 2 জন, এক ভাই বোন। ঠিক আছে, তাহলে দেখো তো এই 10 এম্পিয়ার কারেন্টটাই আমার কি এই R1 এবং R2 এর মধ্যে দিয়ে ভাগ হবে। তাহলে এই R1 এর কারেন্ট ধরলাম আমরা I1, আর R2 এর কারেন্ট ধরলাম I2। তাহলে এইখানে থেকে আমাকে বলতো যে আমি যদি I1 এর মানটা বের করতে চাই, অর্থাৎ এইবার নিজস্ব শাখাকে I1 মানে এইটার মান বের করব, তাহলে আমাকে বলতো আগত কারেন্ট কি হবে? এই R1 এবং R2 এর মধ্যে কত? 10 এম্পিয়ার কারেন্টই ভাগ হচ্ছে। তাহলে এইবার আগত কারেন্ট কত এম্পিয়ার? আগত কারেন্ট হচ্ছে 10 এম্পিয়ার। আগত কারেন্ট কত? 10 এম্পিয়ার। তাহলে দেখো এই 10 এম্পিয়ার কারেন্টটা আসে এই দুইজনের মধ্যেই তো ভাগ হচ্ছে, তাহলে এইটা হচ্ছে নিজস্ব শাখা। যেহেতু I1 এর মান বের করছে নিজস্ব শাখা, তার বিপরীত শাখা কোনটা? R2 হবে। তার বিপরীত শাখা রোধ R2। দেখো তার বিপরীত শাখার তুল্য রোধ বলছে। যদি তুল্য রোধ বলতে কি, যদি এখানে অনেকগুলো শাখা থাকতো তাহলে নিজস্ব শাখাটাকে স্থির রেখে বাকি সবগুলো শাখা মিলে একটা শাখা বানাই নিতে হতো আমাকে, একটা তুল্য শাখা বানিয়ে নিতে হতো। যেহেতু এখানে একটাই শাখা আছে এজন্য আর আমাদের লাগে নেই। তাহলে এটাকে স্থির, তার বিপরীত শাখার রোধ বা তুল্য রোধ ডিভাইডেড বাই হচ্ছে নিজস্ব শাখার রেজিস্ট্যান্স, মানে কত? R1 প্লাস বিপরীত শাখাগুলোর তুল্য রোধ। এখানে বিপরীত শাখাতে একটাই আছে এই জন্য R2। এটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল I1 এর মানটা। তাহলে যদি আমাকে বলো I2 এর মানটা কিভাবে বের করব, তাহলে I2 হবে কত? এই I2 বলো বা R1 বা R2 বলো, যেটাই বলো না কেন, দুইজনের জন্য তো 10 এম্পিয়ার আগত কারেন্ট। তাহলে আগত কারেন্ট কত? 10 এম্পিয়ার। আচ্ছা I2 যখন বের করছো এটা হয়ে গেছে তখন তার নিজস্ব শাখা, তাহলে তার বিপরীত শাখা কোনটা? R1। বিপরীত শাখার তুল্য রোধ ডিভাইডেড বাই হচ্ছে দুইটা রোধের যোগফল, নিজস্ব রোধের যোগফল R2 প্লাস R1 বা R1 প্লাস R2। তাহলে দুইটা শাখা যখন থাকবে তখন আমরা এটা কি করতে পারবো? এই যে কারেন্ট ডিভাইডারের মধ্যে আমরা শাখা কারেন্টের মানগুলো বের করতে পারবো। আশা করি বোঝা গেছে। এইবার দেখো, এইবার যদি আমার 3টা শাখা থাকে, মনে করে এইবার আমার থাকবে কয়টা? 3টা শাখা। দেখো ধরলাম আমাদের একটা সার্কিট আছে এরকম, এটা ধরলাম V, এটা ধরলাম 10 এম্পিয়ার যাচ্ছে, এটা ধরলাম R1, R2, R3, এটা ধরলাম I1, I2, I3। আচ্ছা আমাকে বলো তো এই 10 এম্পিয়ার কারেন্টটা কি এই তিনজনের মধ্যে ভাগ হবে? তাহলে অর্থাৎ এই সম্পদটা এই 3 ভাই বোনের মধ্যে ভাগ হবে। তাহলে এই 10 এম্পিয়ারের জন্য একজন আরেকজনের বিপরীত তারা। আচ্ছা আচ্ছা, এই 10 এম্পিয়ার এই তিনজনের জন্যই আগত কারেন্ট, কারণ এই 10 এম্পিয়ার এই 3টা ভাগে ভাগ হচ্ছে। তাহলে আমাকে বলো আমি যখন I1 এর মানটা বের করব, এটা হয়ে গেল আমার নিজস্ব শাখার রোধ। তাহলে I1 এর মানটা যখন বের করব তাহলে আগত কারেন্ট কত হবে? 10 এম্পিয়ার। তিনজনের মধ্যে ভাগ হচ্ছে, আগত কারেন্ট 10 এম্পিয়ার। অর্থাৎ আমি এই টোটাল সার্কিটটাকে বিবেচনা করছি, এখান থেকে শুরু করে এই টোটাল সার্কিটটাকে
বিবেচনা করছি, আমি I1 এর মানটা বের করছি। তাহলে কত হবে? I1 ইকুয়াল টু হবে আগত কারেন্ট 10 এম্পিয়ার ইন্টু এর বিপরীত শাখা কত হবে? এর ভাই বোনগুলা। তাহলে আমরা বলছি এই বিপরীত শাখা যতগুলা থাকবে, নিজস্ব শাখা বাদে বিপরীত শাখা যতগুলা থাকবে, সেই শাখাগুলোর তুল্য রোধ নিতে হবে। তাহলে নিজস্ব শাখাটাকে ফিক্সড রেখে বাকি শাখাগুলো একটা তুল্য রোধ বানাইতে হবে। তাহলে আমাকে বলো তো, এই দুইটা শাখা কি পজিশনে আছে? প্যারালাল পজিশনে আছে। তাহলে এদেরকে তুল্য যদি তুমি বানাইতে চাও, তাহলে এই দুটা মিলে একটা তুল্য সার্কিট আমাদের এরকম হবে কিনা দেখো তো। অর্থাৎ আমার ভিটা ছিল এখানে, এখানে ছিল 10 এম্পিয়ার, আর এই R1টাকে আমি ফিক্সড রেখেছি কারণ এইটার কারেন্ট আমি বের করব। আর এই ওই দুইজন মিলে একটা তুল্য রোধ বের করব। কিভাবে? R2 প্যারালাল যোগ R3 প্যারালাল করে আমি একটা তুল্য রোধের মান বের করব। ধরলাম এইটুকু তুল্য রোধ করার কারণে এর একটা মান পাবো না আমরা, মনে করলাম পাইলাম একটা 5 ওহম 10 ওহম যাই পান, ধরলাম হচ্ছে এর মানটা হলো R4। তাহলে এইটার মান পাইলাম কত? R4। তাহলে এবার দেখো, আগত কারেন্ট ইনটু বিপরীত যে শাখাগুলো আছে তাদের তুল্য রোধ, তুল্য রোধটা কত? R4 ডিভাইডেড বাই হচ্ছে নিজস্ব শাখার রোধ। তাহলে নিজস্ব শাখাটা কি ছিল? R1 প্লাস হচ্ছে কি বিপরীত শাখাগুলোর তুল্য রোধ। তাহলে বিপরীত শাখাগুলোর তুল্য রোধ কত পাইছে? R4। বুঝা যাচ্ছে? তাহলে আগত কারেন্ট, যেই কারেন্টটা ভাগ হয়েছে ইনটু হচ্ছে যেই শাখাটা তুমি কারেন্ট বের করবে তাকে ফিক্সড রেখে বাকি শাখাগুলো মিলে একটা শাখা বানাবা। বাকি যতগুলো শাখা থাকবে তাদের মধ্যে একটা শাখার তুল্য রোধ বানাবা, ডিভাইডেড হচ্ছে নিজস্ব শাখার রোধের যোগফল যোগ এই যে তুল্যগুলো বানাইছো তাদের যোগফল। আশা করছি কারেন্ট ডিভাইডার রুলটা বোঝা গেছে। তাহলে এইবার আমরা সার্কিটে এই কারেন্ট ডিভাইডার রুলটা কি করব? অ্যাপ্লাই করব। তবে কারেন্ট ডিভাইডার রুলের তাহলে 2 নম্বর সীমাবদ্ধতা হলো কি, যে কারেন্ট ডিভাইডার রুল শুধুমাত্র আমরা দুইটা শাখার মধ্যে প্রয়োগ করতে পারি। দেখো তো, আমরা দুটো শাখার মধ্যে কারেন্ট ডিভাইডার রুলটা প্রয়োগ করছি না, অর্থাৎ এই একটা শাখা ফিক্সড রাখছি আর বাকি যতগুলো শাখা আছে সবগুলো মিলে একটা শাখা বানাচ্ছি। ঠিক আছে, এখানে কিন্তু 3টা শাখা ছিল, আমরা একবারে 3টা শাখায় অ্যাপ্লাই করতে পারি। এই জন্য আমাদেরকে একটা বাড়তি কাজ করা লাগে। কি কাজ করা লাগে? যে এই বাকি যতগুলো শাখা আছে, নিজস্ব শাখার বিপরীতে বাকি যতগুলো শাখা আছে, এই সবগুলো শাখা মিলে একটা তুল্য শাখা বানাই নেওয়া লাগতেছে আমার। তাহলে এইটা হচ্ছে একটা সীমাবদ্ধতা, যে একসাথে অনেকগুলো শাখা থাকলে, অনেকগুলো বিপরীত শাখা থাকলে এই সবগুলা একসাথে অ্যাপ্লাই করা যাচ্ছে না। তাহলে একটাকে স্থির রেখে বাকি সবগুলা মিলে একটা শাখা বানাই নিতে হয়। এখন তোমাদের মধ্যে অনেকে বলে যে ভাই আপনি তো I1 এর মানটা বের করলেন, আমি যদি I2 এর মানটা বের করতে চাই, আমি প্রথমে I2 এর মানটা বের করব, তাহলে কি পারবো না? হ্যাঁ পারবো। তাহলে I2টাকে যখন তুমি বের করবে, I2 এর মান, অর্থাৎ তুমি যদি I2 এর মান, এই I2 এর মানটা বের করো, তাহলে এইটা হয়ে গেল এবার স্থির শাখা বা নিজস্ব শাখা। তাহলে I2 এর ক্ষেত্রে আমার কি হবে দেখো তো, I2 ইকুয়াল টু হবে আমার আগত কারেন্ট। আগত কারেন্ট তো 10 এম্পিয়ার, কারণ তিনজনের মাঝে আসতেছে 10 এম্পিয়ার। তাহলে আগত কারেন্ট 10 এম্পিয়ার। এইবার বিপরীত শাখা কি হবে দেখো তো, এইটা স্থির শাখা। তাহলে এই 3 ভাই বোনের মধ্যে সম্পদ মানে এ আর এ হবে বিপরীত। এবার তাহলে এই দুইজনকে আমার মিলে একটা তুল্য বানাইতে হবে। তাহলে দেখো তো এই দুইজনের পজিশন কি, এইটার সাথে এটা কি আছে? প্যারালালি আছে না? এটা স্থির, চিন্তা করো, এটা মনে করো নাই, বলো তো এর সাথে এ কি আছে? প্যারালালে আছে। তখন তুমি কি করবা? এখানে R1 প্যারালাল যোগ R3 এই প্যারালালটা মিলে একটা বানাই নিবা, এটা কি তুল্য। তাহলে এই দুটো প্যারালাল করলে কি একটা হবে, তাহলে এই তুল্য রোধটা হবে, ডিভাইডেড বাই নিজস্ব রোধ হবে কত? R2 প্লাস এই যে প্যারালাল বানাইছো R1 আর R3 মিলে যে তুল্য প্যারালালটা বানাইছো তাদের যোগফল। এইভাবে তুমি যে কোনো শাখার রোধ বের করতে পারবে। বুঝা যাচ্ছে? আবার দেখো, তুমি মনে করো 10 এম্পিয়ার মধ্যে এইখানে রুল অ্যাপ্লাই করে এইটার মান বের করলা হচ্ছে মনে করো 5 এম্পিয়ার। I1 এর মান কত বের করলা? 5 এম্পিয়ার। কিভাবে দেখো তো, এইটাকে স্থির রেখে এই দুটা মিলে একটা তুল্য বানিয়ে নিয়েছিলাম, মনে আছে? আচ্ছা, যদি থাকে তাহলে এইটার মান পাইলাম আমি কত এম্পিয়ার? 5 এম্পিয়ার। তাহলে বাকি দেখো তো, 10 এম্পিয়ারের মধ্যে 5 এম্পিয়ার যদি এই শাখায় যায়, তাহলে বাকি আছে কত? 10 থেকে 5 বাদ দিলে 5 এম্পিয়ার, বাকি 5 এম্পিয়ার এদিক দিয়ে যাবে। আচ্ছা, এইবার দেখো, এইবার এইটুকু শাখা যদি আমি ধরি, অর্থাৎ এইটুকু শাখার মধ্যে, এবার দেখো তো
এই 5 এম্পিয়ার কারেন্ট আসে দুই ভাগে ভাগ হবে, তাহলে এই দুইজনের জন্য 5 এম্পিয়ারটা হচ্ছে আমার আগত কারেন্ট। তাহলে আমি যদি I2 এর মান বের করি, এইটা বাদ, এই ক্ষেত্রে যদি চিন্তা করি, অর্থাৎ 5 এম্পিয়ারের জন্য এটাকে চিন্তা করে I2 এর মান, তখন কি হবে দেখো তো। আচ্ছা নিচে মনে হয় দেখা যাচ্ছে না, আচ্ছা আমি এই সাইডে লিখি, দেখো তো I2 এর মানের কত পরিবর্তন হয়। এটা লিখছিলাম I2 আরেকটা লিখতেছে I2, একই মান আসবে কিন্তু। তাহলে এইবার আগত কারেন্ট 5 এম্পিয়ারের জন্য কি হয়, আগত কারেন্ট 10 এম্পিয়ারের জন্য I2 বের করেছিলাম, এবার আগত কারেন্ট 5 এম্পিয়ারের জন্য I2টা স্থির। তাহলে এর বিপরীত শাখা কি হবে, এইটা, কারণ এই 5 এম্পিয়ার আসে এই দুইটা পার্টে ভাগ হচ্ছে, তাহলে I2 এর জন্য বিপরীত শাখা হবে R3। দেখো এই ক্ষেত্রে কিন্তু আর আমার তুল্য বের করতে হচ্ছে না, কারণ শাখাই আমাদের আছে একটা। I2 ইন্টু হচ্ছে আগত ডিভাইডেড টোটাল রেজিস্ট্যান্সের নিজস্ব শাখার রোধ, R2 যোগ বিপরীত শাখার রোধ, বিপরীত শাখার তুল্য রোধ। তাহলে বিপরীত শাখার তো একটাই রোধ আছে, তাহলে তার তুল্য রোধ কি R3 হবে। আর বিপরীত শাখার তুল্য রোধ এটা তো একটাই আছে, এই যে R3। দেখো মান কিন্তু একই আসবে, অর্থাৎ এই ক্ষেত্রে I2 এর মান যদি 2 আসে, এই ক্ষেত্রেও I2 এর মানও কত আসবে, 2ই আসবে। তাহলে তুমি কোন কারেন্টটাকে বিবেচনা করছো তার উপর বেসিস করে আমার এই বিপরীত শাখাগুলো চেঞ্জ হবে। আশা করি বুঝা গেছে, তাই না? তাহলে আমরা দেখলাম যে কারেন্ট ডিভাইডার রুল শুধুমাত্র দুইটা শাখার মধ্যে ইজিলি প্রয়োগ করা যায়। অনেকগুলো শাখা থাকলে, বিপরীত শাখা থাকলে সবগুলো মিলে একটা তুল্য শাখা বানায় নিতে হয়। তাহলে কারেন্ট ডিভাইডার রুলের আমরা দ্বিতীয় সীমাবদ্ধতা কি দেখলাম, দেখো 1 নম্বর সীমাবদ্ধতা আমরা দেখেছি কারেন্ট ডিভাইডার রুলের সাথে মেইন কারেন্টের মানটা বের করা যায় না, লিখে রাখো। কারেন্ট ডিভাইডার রুলের 2 নম্বর সীমাবদ্ধতা কি, কারেন্ট ডিভাইডার রুল শুধুমাত্র দুইটা শাখার মধ্যে প্রয়োগ করা যায়। তবে যদি সার্কিটে অনেকগুলো বিপরীত শাখা থাকে, তাহলে যেই শাখার কারেন্ট বের করব তাকে স্থির রেখে বাকি সবগুলো শাখা মিলে আমাকে একটা তুল্য শাখা বানিয়ে নিতে হয়। এটা হলো 2 নম্বর সীমাবদ্ধতা, ঠিক আছে? তোমরা সুন্দর করে নোট করবো। কারেন্ট ডিভাইডার রুলের 3 নম্বর সীমাবদ্ধতাটা কি সেটা আমরা দেখি, ঠিক আছে? দেখো কারেন্ট ডিভাইডার রুলের 3 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। আমরা দেখতেছি কারেন্ট ডিভাইডার রুল। তাহলে আমরা গত ক্লাসে বলছিলাম কারেন্ট যেখানে ভাগ হয়ে থাকে সেইখানে যে রুল অ্যাপ্লাই করা হয় তারই নাম কারেন্ট ডিভাইডার রুল। কারেন্ট যেখানে ভাগ হয়ে থাকে সেই জায়গায় যেই রুলস অ্যাপ্লাই করা হয় তারই নাম কারেন্ট ডিভাইডার রুল। তাহলে প্রশ্ন হচ্ছে যে কারেন্ট যেখানে ভাগ অবস্থায় নাই সেই জায়গায় কি কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই হয় না? জি না, হয় না। যেমন আমি একটা উদাহরণ দিই তোমাকে। মনে করো কারেন্টের 3টা অবস্থা আমরা ধরলাম। মনে করলাম প্রথম অবস্থায় কারেন্টটা ভাগ হয় নাই, কারেন্টটা একই ছিল। তারপরে কারেন্টটা ভাগ হলো, তারপর কারেন্টটা একত্রিত হয়, তাই না? আমরা দেখি সার্কিটে, মনে করো আমার এরকম একটা সার্কিট আছে। মনে করো এখানে আমার 10 এম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে ধরলাম এখানে 10 এম্পিয়ার কারেন্টটাকে এইটা কারেন্টের মান ধরলাম I1, এটা ধরলাম I2, এখানে কারেন্টটা ধরলাম I3, এটা ধরলাম I2, এটা ধরলাম R1 রোধ, এটা ধরলাম R2। এরকম একটা সার্কিট আছে আমার, ঠিক আছে? তাহলে কারেন্ট ডিভাইডার রুলে আমরা 3 নম্বর সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করছি। আমি বলছি যে কারেন্ট ডিভাইডার রুল শুধুমাত্র যেটুকু শাখার মধ্যে কারেন্ট ভাগ হয়ে থাকে সেই জায়গায় অ্যাপ্লাই করা যায়। এখানে তুমি আরো একটা রেজিস্ট্যান্স দিতে পারো, এখানে আরো রোধ দিতে পারো, কোনো সমস্যা নাই। এখানে দিলে একটা রোধ, এখানে দিলে আর, এটা দিলাম মনে করো R5 R6। আচ্ছা এইবার আমাকে তুমি বলো তো যে এই 10 এম্পিয়ার কারেন্ট, এই 10 এম্পিয়ার কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে, এই পর্যন্ত গেল, এইটুকু রাস্তা, এখান থেকে শুরু করে এইটুকু রাস্তার মধ্যে তার ভাগ হওয়ার কোনো চান্স আছে? কোনো রাস্তা নেই। সে এইখান থেকে এই পর্যন্ত 10 এম্পিয়ারে যাবে। তাহলে এইটুকু হিসাবে কারেন্ট ডিভাইডার যখন অ্যাপ্লাই করবো এইটুকু হিসাব আসবে না, এইটুকু হিসাব আসবে কারণ এইটুকুর মধ্যে কারেন্ট ভাগ হয়নি। এখন দেখো কারেন্টটা এইখানে গিয়ে আমার এই দুইটা ভাগে ভাগ হবে, অর্থাৎ এই ভাগে কিছু কারেন্ট যাবে এবং এইভাবে কিছু কারেন্ট যাবে, এই ভাগে কিছু যাবে, এই ভাগে কিছু যাবে। যাওয়ার পরে এই জায়গায় যখন আসবে, দেখো তো এই জায়গার মধ্যে শর্ট সার্কিট, মানে এই জায়গায় কারেন্টটা কি হয়ে যাচ্ছে, একত্রিত হয়ে যাচ্ছে। অর্থাৎ এই জায়গায় ছিল একত্রিত,
এইটুকু জায়গায় ভাগ, এইটুকু জায়গায় আবার একত্রিত হয়ে গেছে। তুমি যদি চিন্তা করো এইখানে যে পানিটা আমার আসবে, আসার পর এইখানে মনে করো 4টা পানি আসতেছে, মনে করো এ বি সি ডি, এই 4টা পানির পরিমাণ মনে করো 10 এম্পিয়ার। এদিক দিয়ে মনে করো গেল এ বি, এদিক দিয়ে গেল সি ডি। তাহলে দেখো তো আলাদা আলাদা পানি ভাগ হয়ে গেছে না? এইটুকু একটু ভাগ হয়েছে, এইটুকু, বাট এই জায়গায় যখন আসবে, এটা একটা শর্ট লাইন, দেখো তো এই জায়গায় পানিটা কি এ বি সি ডি, এই 4টা পানি মিক্সড হয়ে যাচ্ছে না? আবার দেখো এই জায়গায় যখন ভাগ হবে, মনে করো এই জায়গায় ভাগ হলো, এই জায়গায় গেল এসি পানিটা আর এইখানে গেল হচ্ছে বিডি পানিটা, এইটুকু জায়গায় আবার ভাগ হয়েছে। ভাগ হওয়ার পর এই জায়গায় যখন একত্রিত হবে, এই জায়গায় দেখো তো এ বি সি ডি 4টা কারেন্ট একত্রিত হয়ে আমার ফ্লো করবে না? তাহলে আমরা বলছি কারেন্ট ডিভাইডার রুল শুধুমাত্র যেইটুকু জায়গার মধ্যে ভাগ হয়ে থাকে সেইটুকু জায়গায় অ্যাপ্লাই হবে, তার আগে যে জায়গায় একত্রিত ছিল সেটাও হিসাবে আসবে না, এবং একত্রিত হওয়ার পর তারপরেও হিসাবগুলো আসবে না। যেমন ধরো, মনে করো যদি আমি I1 কারেন্টের মানটা বের করতে চাই, তাহলে I1 কারেন্টটা আমি কারেন্ট ডিভাইডার রুলের মাধ্যমে অ্যাপ্লাই করবো। তাহলে আমাকে বলো তো, এই 10 এম্পিয়ার আসে এই দুইটা ভাগে ভাগ হচ্ছে, তাহলে আগত কারেন্ট কত? এই দুইজনের জন্য 10 এম্পিয়ার আগত কারেন্ট গেল। এখন দেখো I1 এর জন্য বিপরীত শাখা কোনটা হবে? দেখো তো এই 10 এম্পিয়ার কারেন্ট আসে এই দুই ভাগেই ভাগ হয়েছে, তো তাহলে এই I1 এর জন্য এর বিপরীত শাখার তুল্য রোধ হবে R2, যেহেতু একটাই রোধ আছে, ডিভাইডেড বাই হবে নিজস্ব রোধ R1 যোগ তুল্য রোধ, মানে একটাই হচ্ছে R2। এখন তোমরা আমাকে বলতে পারো যে এই R1 এর জন্য R2 শুধু নিলেন, এই দুইজন কেন হিসাবে আসলো না? এইটাই প্রশ্ন। আমাদের একজন ইউটিউবের টিচার এই জিনিসটুকু বুঝাইতে গিয়ে স্টুডেন্টদের 12টা বাজিয়ে দিচ্ছে। দেখো তো, আমাকে যদি তুমি বলো যে R3 R4 কেন আসলো না, এই প্রশ্নটা তুমি যদি আমাকে করো, তাহলে আমি তোমাকে প্রশ্ন করবো যে R5 কেন আসলো না। আমার উল্টা আরেকটা প্রশ্ন তোমার কাছে, তুমি যখন আমাকে বলো যে R3 R4 কেন আসলো না এখানে, তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন আমি রাখলাম যে R5 কেন আসলো না। তুমি তো একবারও R5 এর কথা বলতেছো না, তুমি শুধু R3 এবং R4 এর কথা বলতেছো যে স্যার এখানে R2 আর R1 আসলো, শুধু R3 এবং R4 কেন আসলো না? তুমি আমাকে একবার বলো না কেন যে R5 কেন আসলো না? বলতে তো হবে তোমাকে। আমি তোমাকে প্রশ্ন করলাম যে R5 কেন আসলো না, দেখো তো R5 আসলো না কারণ এখানে কারেন্ট এখানে একত্রিত ছিল, এইটুকুর মধ্যে কারেন্টটা একত্রিত অবস্থায় ছিল, এই জায়গায় কারেন্টটা ভাগ হয়েছে। তাহলে আমরা শুধু কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব ভাগ হওয়া অংশটুকুর মধ্যে। তাহলে এইটুকু জায়গার মধ্যে কারেন্টটা ভাগ হয়েছিল, এই পর্যন্ত একত্রিত হয়ে গেছিল এবং এই জায়গায় একত্রিত হয়ে আবার চলে গেছে, মানে এইটা হিসেবে আসবে না। তাহলে যখন কারেন্ট ডিভাইডার রুল যেটুকুর মধ্যে কারেন্টটা ভাগ হয়ে থাকবে ওইটুকুর মধ্যে কারেন্ট ডিভাইডার আসবে, এই জায়গায় একত্রিত হওয়ার পরের রোধগুলো আসবে না। একত্রিত যখন ছিল তার আগের রোধগুলো হিসাবে আসেনি, তাহলে যে জায়গায় একত্রিত হয়েছে তারপরের রোধগুলো হিসাবে আসবে না। ক্লিয়ার? অর্থাৎ কারেন্ট যে জায়গায় একত্রিত ছিল তার আগের রোধগুলো হিসাবে আসবে না, যে জায়গায় ভাগ হয়েছিল তারা হিসাবে আসবে, যে জায়গায় একত্রিত হয়ে গেছে তারপরের রোধগুলো হিসাবে আসবে না। ক্লিয়ার? তাহলে I1 এর জন্য এইটা। তাহলে I2 এর জন্য কি হবে বলো তো? I2 এর জন্য হবে কত? 10 ইনটু R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2। I1 I2 বোঝা গেছে। এইবার আমাকে বলো তো I3 এবং I4 এর জন্য কি হবে? দেখো তো এই জায়গায় কিন্তু 10 এম্পিয়ারই আছে, এই 10 এম্পিয়ার এই দুই ভাগে ভাগ হলো, এখানে 10 এম্পিয়ার একত্রিত আছে, 2 এম্পিয়ার দুই ভাগে ভাগ হয়েছে, এইটুকু ভাগ, আবার এই জায়গায় 10 একত্রিত হয়ে চলে যাচ্ছে, তাহলে ভাগ কি হবে? I3 এর জন্য কি হবে? আগত কারেন্ট 10 এম্পিয়ার I3 এর জন্য, এর বিপরীত শাখা হবে R4, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে R3 প্লাস R4। তাহলে দেখো তো এইটার জন্য উপরের গুলো আসলো না, কারণ এখানে কারেন্টটা একত্রিত হয়েছে, উপরের গুলো আসবে না, আবার এই জায়গায় একত্রিত হয়েছে বলে R6 হিসেবে আসলো না। তাহলে কারেন্ট যেটুকু ভাগ হয়েছে ওইটুকু জায়গার মধ্যে কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করা যায়। এখন তাহলে বললো I4 এর জন্য কি হবে? আমার আগত কারেন্ট 10 ইনটু হবে R3 ডিভাইডেড বাই হচ্ছে R3 প্লাস R। আশা করি বুঝা গেছে। তাহলে কারেন্ট ডিভাইডার রুলের তিনটা সীমাবদ্ধতা আমরা দেখলাম। এক, কারেন্ট ডিভাইডার রুলের সাহায্যে আমরা কি করতে পারি না? মেইন কারেন্টের মানটা, অর্থাৎ এই 10 এম্পিয়ার কিন্তু আমরা কারেন্ট ডিভাইডার রুল দিয়ে বের করি, এটা আমাকে ওহমস লর মাধ্যমে বের করতে হয়েছে। কিভাবে? আমরা এটা তুল্য রোধ বানাবো, বানাই হচ্ছে মেইন ভোল্টেজটাকে এই তুল্য রোধ দ্বারা ভাগ দিলে 10 এম্পিয়ার পাবো। তাহলে মেইন কারেন্টের মানটা বের করা যাচ্ছে না। 2 নাম্বার, আমরা বলেছি কারেন্ট ডিভাইডার শুধুমাত্র দুইটা শাখার মধ্যে প্রয়োগ করা যায়, তাহলে একটা শাখা যার মান বের করব সেটাকে ফিক্সড রেখে বাকি সবগুলো শাখা মিলে একটা শাখা বানিয়ে নিতে হবে।
ঠিক আছে, 2 নম্বর। 3 নম্বর বলছিলাম কি, কারেন্ট যেটুকুর মধ্যে ভাগ হয়ে থাকে সেইটুকুর মধ্যে অ্যাপ্লাই হবে। যে জায়গায় একত্রিত ছিল তার আগে রেজিস্ট্যান্স গুলো হিসেবে আসবে না, যে জায়গায় একত্রিত হয়েছে তার পরে রেজিস্ট্যান্স গুলো হিসেবে আসবে না। ক্লিয়ার? এই গেল কারেন্ট ডিভাইডার রুলের সীমাবদ্ধতা। তাহলে আমরা কারেন্ট ডিভাইডার রুলের মাধ্যমে শাখা কারেন্টের মানগুলো ইনশাআল্লাহ বের করতে পারবো। তাহলে আমরা আরো যখন সার্কিটের ম্যাথ করব ওই জায়গায় আমরা আরো বিশদভাবে কারেন্ট ডিভাইডার রুলের অ্যাপ্লিকেশন গুলো দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সো সামনের ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। সালাম।